আরিনের চোখে মুখে উত্তেজনার ছাপ। দামি ডিএসএলআর ক্যামেরাটা গলায় ঝুলিয়ে সে নৌকার একেবারে সামনের দিকে বসে আছে। তার লেন্স জুম করা রয়েছে দূরের শ্বাসমূলের জঙ্গলের দিকে। পাশে বসে থাকা রাতুল কিছুটা চিন্তিত মুখে বলল, আরিন, আমরা কি একটু বেশি ভেতরে চলে আসছি না? এই খাড়িটা ম্যাপেও ঠিকমতো নেই। আরিন ক্যামেরা থেকে চোখ না সরিয়েই উত্তর দিল, আরে ভয় পাস না তো, এটাই তো অ্যাডভেঞ্চার। শহরের দূষণ ছেড়ে এখানে এসেছি কিসের জন্য? বাঘের ছবি তো সবাই তোলে, আমি তুলব আনএক্সপ্লোরড সুন্দরবনের ছবি। তাদের সাথে ছিল নীলা, একজন তরুণী গবেষক। সে জঙ্গলের গাছপালা নিয়ে কাজ করতে এসেছে। নীলা বলল, রাতুলের কথাটা কিন্তু ঠিক, আমাদের মাঝি রহমান চাচাও কেমন যেন চুপচাপ হয়ে গেছেন। তিনজনের দৃষ্টি গেল নৌকার পেছনে বসে থাকা মাঝবয়সী রহমান চাচার দিকে। তার চামড়ায় রোদে পড়া হাজারো ভাঁজ, চোখ দুটো ঘিপার জলের মতো স্থির। সে শান্তভাবে হুক্কা টানছিল, কিন্তু তার কপালে চিন্তার রেখা স্পষ্ট। আরিন হেসে বলল, চাচা তো এই জঙ্গলেই জীবন কাটালেন, ওনার কাছে এসব জলভাত, তাই না চাচা? রহমান চাচা হুক্কা থেকে মুখ সরিয়ে ধোঁয়া ছাড়লেন, তারপর গম্ভীর গলায় বললেন, বাবু, সব জল একরকম নয়, কিছু জলের তলায় শয়তান ঘুমায়। এই যে আমরা যেদিকে যাচ্ছি, একে বলে শয়তানের খাড়ি। খুব দরকার না পড়লে এদিকটায় কেউ আসে না। আরিনের উৎসাহ দ্বিগুণ হয়ে গেল। শয়তানের খাড়ি, বাহ, দারুণ নাম তো। কেন চাচা, এখানে কি বাঘের উপদ্রব বেশি? রহমান চাচা মাথা নাড়লেন, বাঘ তো এই জঙ্গলের রাজা, সে তো থাকবেই, কিন্তু এই খাড়িতে বাঘেরও ভয়। এখানে এমন কিছুর বাস যা বাঘেরও কলজি চিবিয়ে খায়। রাতুলের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। কি বলেন চাচা, কি জিনিস সেটা? লোকে বলে আলগা মানুষ। রহমান চাচা ফিসফিস করে বললেন, পূর্ণিমার অমাবস্যার রাতে তার দেখা মেলে। সে মানুষও নয়, জানোয়ারও নয়। তার কান্না শুনলে নাকি পাথরের বুকও ফেটে যায়। আরিন হো হো করে হেসে উঠল, চাচা, আপনিও এ কুসংস্কারে বিশ্বাস করেন? ওসব গাঁজাখুরি গল্প। চলুন তো, আজ পূর্ণিমা, দেখি আপনাদের আলগা মানুষ আমার ক্যামেরায় কেমন পোজ দেয়। রহমান চাচার চোখ দুটো যেন জ্বলে উঠল। তিনি শুধু বললেন, চাঁদের আলো সব সময় ভালো হয় না বাবু, কিছু আলো অভিশাপ নিয়ে আসে। নৌকাটা ততক্ষণে শয়তানের খাড়ির মুখে এসে পড়েছে। এখানকার পরিবেশটা অদ্ভুত রকম শান্ত, পাখিদের ডাক নেই, জলের শব্দও কেমন যেন ভারী। ম্যানগ্রোভের জঙ্গলটা এখানে অনেক বেশি ঘন আর অন্ধকার, যেন দুটো পাহাড় দুই দিক থেকে চেপে ধরেছে ছোট্ট নদীটাকে। হঠাৎ একটা জোর ঝাঁকুনি দিয়ে নৌকার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। রহমান চাচা দ্রুত ইঞ্জিনের কাছে ছুটে গেলেন। কয়েকবার চেষ্টা করার পরেও সেটা চালু হলো না। সর্বনাশ হয়েছে। চাচার গলায় স্পষ্ট আতঙ্ক। পাথরে লেগে প্রোপেলার ভেঙে গেছে, জোয়ারের টান কমে আসছে, কিছুক্ষণের মধ্যেই ভাটা শুরু হবে, তখন নৌকা কাদার আটকে যাবে। আরিনের মুখের হাসি মিলিয়ে গেছে। রাতুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে এখন উপায়? রহমান চাচা দূরের একটা ছোট দ্বীপের দিকে আঙুল দেখালেন। ওই দেখুন, একটা পুরনো ফরেস্ট ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। আজকের রাতটা আমাদের ওখানেই কাটাতে হবে, কাল সকালে জোয়ার এলে অন্য ব্যবস্থা করতে হবে। দ্বীপটা দেখে কারোরই মনে ভরসা এলো না। কেমন যেন পরিত্যক্ত আর অভিশপ্ত লাগছিল। কিন্তু উপায়ন্তর না দেখে তারা তিনজনে নৌকার দড়ি দিয়ে একটা বড় শ্বাসমূলের সাথে নৌকা বেঁধে কাদা জল পেরিয়ে দ্বীপটায় উঠল। ওয়াচ টাওয়ারটা কাঠের তৈরি, প্রায় দোতলা সমান উঁচু। অনেকদিন ব্যবহার না হয় জায়গায় জায়গায় শ্যাওলা জমেছে, কয়েকটা সিঁড়ির ধাপও ভাঙা। সাবধানে তারা ওপরে উঠল। ওপরের ঘরটা মোটামুটি মজবুত, চারদিকে কাচের জানালা, যদিও কয়েকটা ভাঙা। সূর্য ডুবছে, পশ্চিম আকাশে লাল আর কমলা রঙের খেলা। কিন্তু সেই সৌন্দর্য তাদের মনে কোনো প্রভাব ফেলল না, বরং মনে হচ্ছিল যেন আকাশটাও যেন রক্তের রঙে সেজেছে এক ভয়ঙ্কর রাতের জন্য। নীলা কাঁপা কাঁপা গলায় বলল, আমার খুব ভয় করছে আরিন। আরিন তাকে সাহস দেওয়ার চেষ্টা করল, আরে কিচ্ছু হবে না, আমরা সবাই একসাথে আছি। চাচা, আপনার কাছে মশাল বা আগুন জ্বালানোর মতো কিছু আছে? রহমান চাচা তার ঝোলা থেকে একটা হারিকেনের দিয়াশালায় বের করলেন। হারিকেনের ম্লান আলোয় ঘরটার ভেতরের ভুতুরে পরিবেশটা আরও স্পষ্ট হয়ে উঠল। ঘরের কোনায় একটা পুরনো ডায়েরি পড়েছিল। রাতুল সেটা তুলে নিল। ডায়েরিটা কোনো এক বনরক্ষীর। তারিখগুলো অনেক পুরনো, শেষ কয়েকটি পাতায় লেখাগুলো কাপা কাপা অক্ষরে। গত কয়েক রাত ধরে অদ্ভুত আওয়াজ শুনছি। এটা বাঘের গর্জন নয়, আবার মানুষের কান্নাও নয়।
দুটো মেশানো এক ভয়ঙ্কর চিৎকার। স্থানীয়রা বলে এটা নাকি নেকড়ে মানুষের ডাক। পূর্ণিমার রাতে সে শিকার খুঁজতে বের হয়। ঈশ্বর, আমাদের রক্ষা করো, ওরা আমার সঙ্গীকে নিয়ে গেছে। আমি দরজায় খিল দিয়ে বসে আছি, ওটা বাইরে, ওটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, আমিও নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। লেখাটা এখানেই শেষ। রাতুলের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। ঘরের মধ্যে নেমে এলো এক জমাট বাঁধা আতঙ্ক। ঠিক তখনই বাইরে থেকে একটা আওয়াজ এলো। আওয়াজটা শুনে চারজনেই পাথরের মতো জমে গেল। ওটা কোনো চেনা পশুর ডাক নয়। কান্নার মতো শুরু হয়ে শেষটা হয়েছে হিংস্র গর্জনে। রহমান চাচার মুখ ফ্যাকাশে। তিনি বিড়বিড় করে বললেন, এসেছে, শয়তানটা এসেছে। আরিন তার ভয় ঢাকার জন্য ক্যামেরাটা তুলে নিল। কিসের আওয়াজ ছিল ওটা? ওটাই তার ডাক বাবু, রহমান চাচা বললেন। পূর্ণিমার চাঁদ পুরোপুরি আকাশে উঠলে ও আরও কাছে আসবে। বাইরে তখন রূপালী চাঁদের আলোয় জঙ্গলটা ভেসে যাচ্ছে, কিন্তু সেই আলোয় কোনো স্নিগ্ধতা ছিল না, ছিল এক শীতল নির্দয় আতঙ্ক। হঠাৎ ওয়াচ টাওয়ারের নিচের তলা থেকে খসখস করে একটা শব্দ হলো, যেন কেউ বা কিছু একটা টাওয়ারের গায়ে নখ দিয়ে আঁচড় কাটছে। নীলাভয়ে চিৎকার করে উঠল, রাতুলটাকে জড়িয়ে ধরল। আরিন সাহসের শেষ বিন্দুটুকু একত্র করে ভাঙা জানালা দিয়ে উঁকি মারার চেষ্টা করল। যা দেখল তাতে তার শরীরের রক্ত জল হয়ে গেল। নিচে চাঁদের আলোয় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেটা লম্বায় মানুষের চেয়েও বেশি, কিন্তু শরীরটা সামনের দিকে ঝুঁকে আছে পশুর মতো। তার শরীর লোমে ঢাকা, কিন্তু জায়গায় জায়গায় চামড়া বেরিয়ে পড়েছে। লম্বা লম্বা হাত পা, আর তাতে ধারালো নখের মতো কিছু একটা চিকচিক করছে। মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু দুটো চোখ অস্বাভাবিক হলুদ রঙে জ্বলজ্বল করছে। প্রাণীটা হঠাৎ মুখ তুলে তাকালো, ঠিক আরিনের দিকে। আরিন দেখল ওটার মুখটা নেকড়ের মতো লম্বাটে, কিন্তু তাতে মানুষের মতো বিকৃত একটা আকৃতি রয়ে গেছে। মুখটা হাঁ করা, ভেতর থেকে বেরিয়ে আসছে গরম বাষ্প। আরিন ভয়ে চিৎকার করে পিছিয়ে এলো। দেখেছি, আমি ওটাকে দেখেছি, চাচা ঠিকই বলেছিলেন। ঠিক সেই মুহূর্তে প্রাণীটা একটা লাফ দিল। ওয়াচ টাওয়ারের কাঠের দেওয়ালে তার ধারালো নখ বসে যাওয়ার ভয়ঙ্কর শব্দ হলো। ওটা ওপরে ওঠার চেষ্টা করছে। রহমান চাচা চিৎকার করে উঠলেন, দরজাটা আটকে ধরুন, সবাই মিলে চাপ দিন। ওরা তিনজন মিলে নড়বড়ে কাঠের দরজাটায় শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল। বাইরে থেকে প্রাণীটা গর্জন করছে আর দরজায় ধাক্কা মারছে। প্রতিটি ধাক্কায় পুরো ওয়াচ টাওয়ারটা কেঁপে উঠছে। মনে হচ্ছে এই বুঝি দরজা ভেঙে যাবে। প্রাণীটার গর্জনার ধাক্কার সাথে মিশে আছে একটা গোঙানির শব্দ, যেন সে প্রচণ্ড কষ্টে চিৎকার করছে, যেন তার মনুষ্য সত্তাটা জান্তব হিংস্রতার সাথে লড়াই করছে। হঠাৎ ধাক্কা দেওয়া বন্ধ হল। বাইরে সব চুপ। নীরবতাটা ছিল আরও ভয়ঙ্কর। রাতুল ফিসফিস করে বলল, ওটা কি চলে গেছে? রহমান চাচা মাথা নাড়লেন, না, ও আরও চালাক, ও অন্য পথ খুঁজছে। কথাটা শেষ হতে না হতেই সিঁড়িতে ধূপধাপ শব্দ শুরু হলো। ভাঙা সিঁড়ি বেয়ে ওটা উপরে উঠে আসছে। আরিনের মাথায় বুদ্ধি খেলে গেল। সে তার ক্যামেরার ফ্ল্যাশ গানটা বের করল। আলো, তীব্র আলোর চোখে ফেললে হয়তো কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হবে। নেকড়ে মানুষটা যখন সিঁড়ির শেষ ধাপে এসে ঘরের সামনে দাঁড়ালো, তখন হারিকেনের আলোয় তার বীভৎস রূপটা স্পষ্ট হল। ছেঁড়া একটা লুঙ্গির অংশ কোমরে জড়িয়ে আছে, যা প্রমাণ করে একসময় সে মানুষ ছিল। তার চোখ দুটোই সীমাহীন খিদে আর যন্ত্রণা। ওটা গর্জন করে ঘরের দিকে এগিয়ে আসতেই আরিন ক্যামেরার ফ্ল্যাশটা পরপর দুবার জ্বালালো। ক্লিক ক্লিক। তীব্র আলো চোখে পড়তেই প্রাণীটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। দুহাত দিয়ে চোখ ঢাকার চেষ্টা করল। এই সুযোগে রহমান চাচা তার হাতের লাঠিটা দিয়ে ওটার পায়ে সর্বশক্তিতে আঘাত করলেন। আঘাতটা খেয়ে নেকড়ে মানুষটা টলে গেল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ হিংস্রতাই রহমান চাচার ওপর ঝাঁপিয়ে পড়ল। চাচার কাঁধে কামড় বসিয়ে দিল। নীল আর রাতুল ভয় চিৎকার করে উঠল। আরিন দেখল তার সবচেয়ে বড় অস্ত্রটাও ব্যর্থ হয়েছে। সে মরিয়া হয়ে হারিকেনটা তুলে নিল এবং প্রাণীটার গায়ে ছুঁড়ে মারল। হারিকেনটা লেগে কেরোসিন ছড়িয়ে পড়ল নেকড়ে মানুষের লোমেশো গায়ে।
আরিন এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে দিয়াশলাই বের করে একটা কাঠি জালে ছুঁড়ে দিল। দপ করে আগুন জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে প্রাণীটা সারা শরীরে ছড়িয়ে পড়ল। এবার তার চিৎকারটা আর জন্তব রইল না, পুরোপুরি মানুষের মতো যন্ত্রণা কাতর এক আর্তনাদ। সে আগুনে পুড়তে পুড়তে দিগ্বিদ জ্ঞানশূন্য হয়ে ওয়াচ টাওয়ারের ভাঙা দেওয়াল দিয়ে নিচে ঝাঁপ দিল। নিচে পড়ার একটা ভারী শব্দ হল। তারপর সব শান্ত। শুধু বাইরে একটা শরীর পোড়ার গন্ধ আর জঙ্গলের ভয়ঙ্কর নীরবতা। সারা রাত তারা ভয়ে আতঙ্কে এক মুহূর্তের জন্য ঘুমোতে পারেনি। রহমান চাচার কাঁধে গভীর ক্ষত, নীলা তার ওড়না ছিঁড়ে ক্ষতটা বেঁধে দিয়েছে। ভোর হতেই তারা নিচে নামল। ওয়াচ টাওয়ারের নিচে পোড়া ঘাস আর মাংসের গন্ধ ছাড়া আর কিছুই নেই। যেন রাতের দুঃস্বপ্নটা ভোরের আলোয় মিলিয়ে গেছে। জোয়ার আসতেই তারা কোনো মতে নৌকাটাকে ভাসিয়ে দিল। ইঞ্জিনের বদলে বৈঠা বেয়ে তারা যখন লোকালয়ের দিকে ফিরছেন, তখন কারোর মুখে কোনো কথা নেই। আরিনের ক্যামেরাটা গলায় ঝুলছে, কিন্তু সে একটাও ছবি তোলেনি। তার ক্যামেরার মেমোরি কার্ডে শুধু একটাই ছবি রেকর্ড হয়ে আছে, সেই ভয়ঙ্কর রাতের তীব্র ফ্ল্যাশের আলোয় নেকড়ে মানুষটার যন্ত্রণাকাতর জ্বলন্ত চোখের ছবি। অনেক বছর কেটে গেছে। আরিন আর কোনোদিন সুন্দরবনে যায়নি, কিন্তু আজও প্রতি পূর্ণিমার রাতে তার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় দূর থেকে ভেসে আসা এক কান্নার মতো গর্জন। সে জানে শয়তানের খাড়িতে সেই অভিশাপ এখনো বেঁচে আছে। হয়তো অন্য কোনো লোভী মানুষ পথ ফুলে সেখানে পৌঁছে যাবে, আর সুন্দরবনের জঙ্গল আরও একটা নতুন আলগা মানুষের জন্ম দেবে। কারণ সুন্দরবন যেন জীবন দেয়, তেমনি কিছু অভিশাপকে সে অনন্তকাল ধরে নিজের গভীরে লালন করে চলে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।